এটি বিশ্বের প্রাচীনতম মরুভূমি এবং নাম অনুসারে সবচেয়ে অবাধ, তবুও এটি জনশূন্য বা খালি নয় এবং বন্যপ্রাণীর এক বিস্ময়কর বৈচিত্র্য নিয়ে গর্ব করে, যেখানে বছরে মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়। নামিব সমুদ্রের কাছাকাছি অবস্থিত একটি অত্যন্ত শুষ্ক স্থান। সঙ্গীত হাতির আবাসস্থল হওয়ার ক্ষেত্রে এটি অনন্য। প্রাণীরা কি এত চরম পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে? সঙ্গীত নামিবিয়া দক্ষিণ পশ্চিম আফ্রিকায় অবস্থিত। নামিব মরুভূমি উপকূল বরাবর প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, কয়েকটি শুষ্ক নদী উপত্যকা দ্বারা আবদ্ধ। এর মধ্যে একটি হল জুজানিপ উপত্যকা। সঙ্গীত এটি কয়েক কিলোমিটার মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সমুদ্রের শেষ প্রান্তে বছরে একবার জল প্রবাহিত হয়। কেবল আন্না গাছের মতো গভীর শিকযুক্ত গাছপালা এখানে বেঁচে থাকতে পারে। শুষ্ক নদী উপত্যকা জুজানবের মতো কেবল নাবিব মরুভূমিতে পাওয়া যায়। কেবল এখানে উপত্যকার মধ্যেই স্তন্যপায়ী প্রাণীরা দীর্ঘমেয়াদে থাকতে পারে। সঙ্গীত মরুভূমির হাতির আবাসস্থল। সঙ্গীত হাতালি তাদের অন্যান্য আফ্রিকান আত্মীয়দের বিপরীতে মরুভূমির হাতিরা বিশেষ করে ছোট পরিবারে বাস করে। তারা এত বিরল এবং তাদের জীবনযাত্রা এতটাই বিশেষ যে তারা বিজ্ঞানীদের নিয়মিত তত্ত্বাবধানে রয়েছে, যারা হাতিদের নামও দিয়েছেন। এই পরিবারের প্রধান হলেন আলফা গরু ক্লারিসা। প্রাণীরা এক মুহূর্তের জন্যও তার পাশ ছেড়ে যায় না। কেবল ক্লারিসা জানে কিভাবে এই চরম পরিবেশে বেঁচে থাকতে হয়। আনা গাছের কাণ্ড এখন পাকা, শুটিতে প্রোটিন সমৃদ্ধ বীজ রয়েছে। ক্লারিসা তার শৈশব থেকেই এই গাছগুলির প্রতিটি সম্পর্কে জানে। এমনকি সবচেয়ে ছোট মায়াও এখানে কাণ্ড চেষ্টা করে। তবে অভিজ্ঞ কাণ্ডের ডাগা নিয়ন্ত্রণ প্রয়োজন। তার মায়ের দুধ থেকে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া তার পক্ষে সহজ। মরুভূমির হাতিদের অন্যান্য হাতির তুলনায় মাত্র অর্ধেক বাছুর রয়েছে, কারণ তারা তাদের জীবনের একটি শক্তিশালী সূচনা দেওয়ার জন্য দ্বিগুণ সময় ধরে স্তন্যপান করে। পুরুষ প্রাণীরা তাদের মায়ের পরিবারের সাথে থাকে যতক্ষণ না তারা যৌন পরিপক্কতায় পৌঁছায়। নকল লড়াইয়ের মাধ্যমে তারা স্ত্রীদের সুরক্ষা ছাড়াই জীবনের জন্য প্রস্তুত হয়। বিদেশি ঋতু প্রাপ্তবয়স্ক ষাঁড় হাতি একাকী বা ছোট দলে ভ্রমণ করে। জ্যাপি তাদের মধ্যে সবচেয়ে দক্ষ। তার ছোট ভাই ঈর্ষান্বিতভাবে দেখে যখন জ্যাপি গাছ থেকে দৃশ্যত অগম্য ডালপালা নামিয়ে আনে। এই কৌশলের জন্য সে তার বাবার কাছ থেকে তাদের শিখেছিল। ষাঁড় হাতির মধ্যে বন্ধুত্বের সীমা রয়েছে। জ্যাপি তার ছোট ভাইয়ের সাথে তার শাখা ভাগাভাগি করতে ইচ্ছুক নয়। তাদের বাবা একজন টাস্ক এখন প্রায় 60 বছর বয়সী। তার ট্রেডমার্ক হল হারিয়ে যাওয়া অধিকার। টাস্ক বহু বছর আগে একটি শ্রেণীবদ্ধ যুদ্ধে হারিয়েছিল। সে হাওয়াইয়ের অবিসংবাদিত রাজা ছিল। সঙ্গীত এখন সে নির্জনে বাস করে। সঙ্গীত সুস্থ মরুভূমির হাতিরা বছরে 10,000 কিলোমিটার পর্যন্ত খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। সপ্তাহে এক দাঁতের পাশে আর ধরে রাখতে পারে না। বৃদ্ধ ষাঁড়টি ইতিমধ্যেই হাওয়াই উপত্যকায় বসবাসকারী একটি পুরুষ শিয়াল দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, যা তার সঙ্গীর সাথে বেশিরভাগ ছোট প্রাণী শিকার করে, কিন্তু তারা পাশের উপত্যকায় একটি মৃত হাতির দিকে তাদের নাক উঁচিয়ে দেখবে না। ক্লারিসা খাদ্যের আরও একটি উৎস আবিষ্কার করেছে, যেখানে ঝোপঝাড় ঘাস এবং ভেষজের বিস্তৃত নির্বাচন রয়েছে। হাতিরা কি তাদের খাবারের সাথে অন্যান্য হাতির তুলনায় অনেক বেশি মৃদু আচরণ করে? মাটি থেকে গাছপালা ছিঁড়ে ফেলার পরিবর্তে এবং সাবধানে প্রক্রিয়ায় তাদের ধ্বংস করার পরিবর্তে কেবল অঙ্কুর সংগ্রহ করে যাতে গাছপালা বৃদ্ধি পেতে পারে। হাতির আরোহণের দক্ষতা তাদের সাভানাবাসকারী আত্মীয়দের তুলনায় অনেক বেশি। এটিও তাদের বিশেষ আবাসস্থলের সাথে অভিযোজনের একটি রূপ। পুরানো টাস্কের আছে। হাওয়াই উপত্যকার একটি আন্না গাছে শেষবার পৌঁছেছে। সঙ্গীত কিন্তু ক্লারিসা এবং কোং তার জন্য খুব বেশি কিছু রাখেনি। অবশিষ্টাংশে ভোজ্য কিছু খোঁজে। নিরর্থকভাবে নামিবের বাসিন্দাদের জন্য বিদেশি বেঁচে থাকা কঠিন। তারা দীর্ঘ সময় ধরে জল ছাড়া থাকতে অভ্যস্ত। অনেকে তাদের খাবার থেকে তরল পান বা জলের কোনো গোপন উৎস না থাকে। আকার নির্বিশেষে প্রতিটি সবুজ পাতায় বিদেশি নদী উপত্যকা সংগ্রহের জন্য ন্যূনতম তরু থাকে। এখানে খুব কমই কোনো গাছপালা রয়েছে। শুধুমাত্র চরম বিশেষজ্ঞরা বেঁচে থাকেন। মরুভূমির পোকা নখের চেয়ে বড় নয়, কারণ এটি সমস্ত প্রাণীর জন্য বেঁচে থাকার জন্য জলের উপর নির্ভর করে এবং একটি বিশেষ কৌশল তৈরি করেছে। ধন্যবাদ। এমনকি বাতাসে স্যাঁতসেঁতে তার ক্ষুদ্রতম চিহ্ন তার ক্যারাপেসে ঘনীভূত হয়। সময়ের সাথে সাথে একটি ফোঁটা তৈরি হয় যা সরাসরি বিটলের মুখে প্রবাহিত হয়। এই জীবনযাত্রা
মরুভূমির পোকামাকড়ের বিতরণকে মরুভূমির সেই অংশগুলিতে সীমাবদ্ধ করে যেখানে কুয়াশা দেখা যায়, কিন্তু কুয়াশা কোথা থেকে আসে? নামিব বিশ্বের কয়েকটি মরুভূমির মধ্যে একটি, যা সমুদ্র পর্যন্ত প্রসারিত। অ্যান্টার্কটিক থেকে ঠান্ডা বেঙ্গুয়েলা স্রোত সমুদ্রের জলকে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে যখন জল ভূমিতে পৌঁছায় তখন এটি উষ্ণ মরুভূমিতে বাষ্পীভূত হয়। বাতাস কিন্তু উচ্চ বায়ু তাপমাত্রার কারণে উপরে উঠতে পারে না, তাই মেঘের পরিবর্তে বছরে প্রায় 200 দিন কুয়াশা তৈরি হয়। মরুভূমি কুয়াশায় ঢাকা থাকে, যা কখনো কখনো শত শত কিলোমিটার ভূমিতে শুষ্ক নদী উপত্যকায় বিস্তৃত হয়। বিদেশি সঙ্গীত ওর স্রোত কেবল কুয়াশাই আনে না, বরং মাছেও সমৃদ্ধ সঙ্গীত। যেসব প্রাণী সবচেয়ে বেশি উপকৃত হয় তারা হল বাদামি পশমের সিল। তাদের উপনিবেশগুলি প্রায়শই 100,000 প্রাণীর আবাসস্থল। ধন্যবাদ সঙ্গীত। এখনই এখানে এত সিল জড়ো হওয়ার যথেষ্ট কারণ আছে। সঙ্গমের মরশুম সবেমাত্র শুরু হয়েছে। ষাঁড়রা বিদেশিদের সাথে সঙ্গমের অধিকারের জন্য লড়াই করছে এবং তারপরে তাদের ফ্লিপারগুলি পূর্ণ করেছে। হাতালি বিদেশিরা পুরুষরা সমুদ্রে অদৃশ্য হয়ে যায়। তারা তরুণদের লালন পালনে জড়িত নয়। নামিব উপকূল সিল এবং সামুদ্রিক পাখিদের জন্য একটি স্বর্গ। বেঙ্গুয়েলা স্রোতের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। হাতালি খাবার এখান থেকে কুয়াশা কখনো কখনো হাওয়াই উপত্যকা পর্যন্ত প্রবেশ করে। এখন এমনকি সবচেয়ে বড় প্রাণীরাও কুয়াশায় থাকা আর্দ্রতা থেকে উপকৃত হয়। চাপি এবং তার ভাই প্রচুর তরল গ্রহণ করতে পারে। তারা যেসব গাছ খায় তার উপর শিশিরের ফোঁটা থাকে, যার ফলে হাতিরা 4 দিন পর্যন্ত জল ছাড়াই থাকতে পারে। এখনও একসাথে চলাফেরা করছে। শীঘ্রই পরিবর্তন হবে সঙ্গীত। কুয়াশা উঠলে সূর্য আলোকিত হয়ে ওঠে। একটি বিশেষ ঘটনা। অন্যান্য শুষ্ক নদী উপত্যকা থেকে হাতির পরিবার হুয়ানিব উপত্যকার দিকে যাচ্ছে। তারা তাদের আত্মীয়দের ডাক অনুসরণ করছে, যা তারা তাদের পায়ের তলা দিয়ে তুলে নেয়। ভাইরাস স্টেথোস্কোপের মতো মরুভূমির হাতি খুব কমই এইভাবে জড়ো হয়, এবং তারপর শুধুমাত্র মিলনের মরশুমে আরও বেশি সংখ্যক হাতি ক্লারিসার পরিবারে যোগ দেয়া। কিছু প্রাণী বছরের পর বছর ধরে একে অপরকে দেখেনি এবং স্নেহপূর্ণ শুভেচ্ছা বিনিময় করে। জ্যাপি এবং তার ভাই ও স্ত্রীদের আগমন সম্পর্কে সচেতন। যখন ফ্ল্যাশে গরু আকর্ষণ করার কথা আসে, সঙ্গীরা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। একসময় একটি কাজ সমস্ত উত্তেজনার দ্বারাও উদ্দীপ্ত হয়েছিল। আজ তার কাছে আর কোনো তাৎপর্য নেই। সে অন্যান্য ষাঁড়ের সাথে সংঘর্ষ মোকাবেলা করতে পারবে না। অন্যদিকে বিদেশি ষাঁড় এবং নাতিনাতনীরা তাদের জন্য খুব উত্তেজিত। সঙ্গমের জন্য স্ত্রীদের ইচ্ছার সর্বোচ্চ ব্যবহার করা এবং অন্যদের সুবিধা নেওয়া থেকে বিরত রাখা গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত জ্যাপি কেবল একটি কৌশলের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। সে আলফা গাবি ক্লারিসাকে অপহরণ করে যখন উপত্যকার অনেক বাসিন্দা রাতের ঘণ্টা ঘুমিয়ে কাটায়। এই সময় প্রকৃত মরুভূমির বাসিন্দারা নামিব বালির গেকো কেবল রাতে অন্ধকারে সক্রিয় থাকে। ছোট্ট শিকারী বিদেশি ঝিনি পোকা এবং মাকড়সার সন্ধান করে ব্যাঙের মতো তার পায়ের আঙ্গুল চাবুক মারা হয়। এটি টিকটিকিকে বালিতে ডুবে না গিয়ে টিলা পেরিয়ে উঠতে সক্ষম করে। সঙ্গীত তবে এটিকে সতর্ক থাকতে হবে। সঙ্গীত মরুভূমির হাতির মতো একটি পার্শ্ব ওয়াইন্ডিং অ্যাডার, পোকা এবং গেকো সাপের নামিবে জীবন কঠিন। পার্শ্ব ওয়াইন্ডিং অ্যাডার কেবল খাবারের মাধ্যমে তরল গ্রহণ করতে পারে। বেঁচে থাকার জন্য সফলভাবে শিকার করতে হয়। একবার এটি একটি অ্যাম্বুশের জন্য একটি ভালো জায়গা খুঁজে পেলে এটি মাটিতে যায়। সাপটি একটি শিকারী যা তার শিকারের জন্য ওজনে থাকে, সম্পূর্ণরূপে তার ছদ্মবেশের উপর নির্ভর করে সংবেদনশীল গেকোর জন্য এটি রোদে যাওয়ার সময় এটি দ্রুত এখানে ডিহাইড্রেট করবে এবং জালযুক্ত পা কাজে আসবে। টিকটিকি তার পা ব্যবহার করে স্কুপ দ্রুত আশ্চর্যজনক ভূগর্ভস্থ পথগুলি খনন করতে পারে যা এটি তৈরি করতে পারে। মাটির ভেতরে 1 মিটার লম্বা সুডঙ্গ। এখানে মাটির স্তরে নিরাপদ। আরেকটি গেকো এত তাড়াহুড়ো করে না, কারণ কুয়াশা আসছে। টিকটিকির বড আয়নার মতো চোখের পৃষ্ঠ এখানে কুয়াশা ঘনীভূত হতে দেয়। অবশেষে জল ঠিক আছে। সঙ্গীত আজ সকালে অপেক্ষার ফল হল পাশের দিকে ঘুরছে। অ্যাডার নাস্তা করতে পারে এবং কিছু তরল জিনিসপত্র পেতে পারে। নামিবিয়ান শীতকাল শেষ হচ্ছে এবং এর সাথে কুয়াশা দ্বারা আনা মৃদু জলবায়ু জুজানিতা উপত্যকায় নিরলস তাপ নেমে আসে। 40 ডিগ্রি সেলসিয়াস ছায়ায় এটি ইডেন ক্লারিসার পরিবারের জন্য সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। হাতিরা ঘামতে পারে না এবং তাই
তাদের কানে ফ্যান লাগিয়ে অতিরিক্ত গরম থেকে নিজেদের রক্ষা করে, কিন্তু এটি খুব গরম বলে মনে হয়, এমনকি সমস্ত প্রাণীর জন্য তাপ সহ্য করা কঠিন, কিন্তু সবচেয়ে ছোট প্রাণীর জন্য সূর্য প্রাণঘাতী হতে পারে। মায়া সত্যিই কষ্ট পাচ্ছে। একজন টাস্ক তার সমস্ত প্রচেষ্টাকে একত্রিত করে একটি আন্না গাছে শেষ চেষ্টা করার জন্য, কিন্তু তার আর শক্তি নেই। ক্লান্ত হয়ে পড়ে সে তার দীর্ঘ জীবনে ছায়ে ফিরে যায়। তার পা তাকে 4 লক্ষ কিলোমিটারেরও বেশি সময় ধরে বহন করেছে। যেমন বেশিরভাগ ষাঁড়ের ক্ষেত্রে, হাতিরা শেষ কয়েকটি পদক্ষেপ একা নেবেন। গরমের মধ্যেও ক্লারিসা বিশ্রাম নিতে পারছে না। সে তার পরিবারকে মরুভূমিতে চলে যেতে বলছে। হাতিদের প্রতিদিন 200 ঘন্টা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। 200 কিলোগ্রাম উদ্ভিদজাত দ্রব্য খাওয়া যতটা ক্লান্তিকর হতে পারে, ক্লারিসার পরিবারের কাছে আর কোনো উপায় নেই। একটি ছোট ষাঁড় ইতিমধ্যেই এতটাই ক্লান্ত যে সে সরে যাওয়ার সংকেতের মধ্যে ঘুমিয়ে পড়ে। যখন অন্য হাতিরা ইতিমধ্যেই দৃষ্টির বাইরে চলে যায়, তখনই সে জেগে ওঠে। অবশেষে তার উপর ভোর হয়, কিন্তু সে সত্যিই একা। ক্লারিসা এবং পরিবারের বাকিরা তার অনুপস্থিতি লক্ষ্য করেছে। প্রাণীরা গন্ধের মাধ্যমে একে অপরকে খুঁজে বের করার চেষ্টা করে, তাদের সুর ব্যবহার করে, যা অসাধারণভাবে সংবেদনশীল। শেষ পর্যন্ত মাই সিদ্ধান্তমূলক ডাক দেয়। এখন পলাতক জানে কোনো পথে যেতে হবে। অত্যন্ত শুষ্ক সময় শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ঠিক আছে, 1 সপ্তাহ পরে তাপ এবং হাতিরা হাওয়াই উপত্যকার উদ্ভিদজীবনকে ধ্বংস করার জন্য একত্রিত হয়েছে। শকুনরা উপত্যকার ধারে গাছগুলিতে অবস্থান নেয়। তাদের সময় আসবে যখন অন্যান্য প্রাণীরা আর কিছু খেতে পাবে না। জন্য ক্লারিসার পরিবার এখন মরুভূমিতে একমাত্র খাদ্যের উৎস হয়ে ওঠে। এই আকারের একটি গাছ ভেঙে পড়তে বছরের পর বছর সময় লাগে, এবং হাতিরাই এটিকে আবার অন্যান্য প্রাণীদের জন্য খাদ্যে পরিণত করে। তারা নিজেরাই যা খায় তার মাত্র 6% ব্যবহার করে। বাকিটা তারা অপাচ্যভাবে মলত্যাগ করে। এইভাবে তারা আনা গাছের মতো বীজ বিতরণ করে। হেলমেটেড গিনি ফাউলের মতো কিছু প্রাণী তাদের বেশিরভাগ খাবার হাতিদের জমা করা খাবার থেকে নেয়। অভাবের সময় এমনকি হুজানা ভ্যালির বেবুনরাও হাতির জিভে ভোজ্য কিছু খোঁজে। বৃদ্ধ এক কাজ আর একবার কাঠের দিকে তাকাতে হবে, কিন্তু হাতির গুড় মাত্র 6 বার বেড়ে ওঠে। সঙ্গীত, একজন দাঁতের দাঁত জীর্ণ হয়ে যায় এবং আগের মতো কাঠ খাওয়ার তার প্রচেষ্টা আফ্রিকার অন্যান্য অংশে ব্যর্থ হয়। বয়স্ক হাতিরা জলাভূমি খোঁজে যেখানে তারা নরম পাতায় আরও কিছুক্ষণ বেঁচে থাকতে পারে। এখানে ক্লারিসা ইয়ের জন্য এমন কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি হুমকির মুখে পড়ে যাচ্ছে। তাকে এবং তার পরিবারকে উপত্যকা ছেড়ে অন্যত্র খাবার এবং জল খুঁজতে হবে। অন্যান্য পরিবারগুলিকে ট্রেকে যোগ দিতে হবে। শুধুমাত্র ক্লারিসার লুকানো জলের উৎস সম্পর্কে জ্ঞানী তাদের বাঁচাতে পারে। সঙ্গীত, উপত্যকায় খুব কমই কোনো প্রাণী অবশিষ্ট থাকে, এমনকি শিয়ালরাও খাবারের সন্ধানে বেরিয়ে যায়। তারা হাওয়াই উপত্যকা ধরে উপকূলে পৌঁছানো পর্যন্ত এগিয়ে যাবে। সঙ্গীত, শুধুমাত্র একটি দাঁত খুব বৃদ্ধ এবং খুব ক্লান্ত। এখন তাকে বাঁচাতে পারে বৃষ্টি, যা নরম ঘাস জন্মাতে দেবে। এই ক্ষীণ আশা নিয়ে সে পিছনে থাকে। নামিব মরুভূমির পোকাও খাওয়ার জন্য কিছু খুঁজছে, বেশিরভাগ মরুভূমির বাসিন্দার বিপরীতে। এটি তাজা কচি কাণ্ড খুঁজছে না। পোকা উদ্ভিদের অবশিষ্টাংশের সন্ধান করছে অবিরাম। বাতাস একটি সাহায্য, যা এটি উপত্যকা এবং টিলাগুলির মধ্যে ফাঁপা উদ্ভিদ জীবনের টুকরোগুলিকে একত্রিত করে। বেশিরভাগ ক্ষেত্রে এটি কেবল কয়েকটি পাতার টুকরো, কিন্তু কখনো কখনো এটি সংগ্রহ করে এবং ভেষজ আবর্জনার স্তূপের মতো হয়ে যায়। যদিও গাছপালা সম্পূর্ণ শুকিয়ে যায়, তবে তাদের মধ্যে এখনও গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে। নামাকোয়া গিরগিটি মরুভূমির পোকাদের জন্য নামিব মরুভূমির সবচেয়ে বিপজ্জনক শিকারীদের মধ্যে একটি, তবে বিটলস সাধারণত এটিকে এত সহজ করে না। বিটলস কেবল প্রোটিনে পূর্ণ নয়, বরং টিকটিকিদের জন্য প্রয়োজনীয় তরল সরবরাহ করে। নামাকোয়া গিরগিটি হল নামিব সবচেয়ে বড় সরীসৃপকে ধারণ করতে পারে। স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় তারা খাবার এবং জলের সন্ধানে দীর্ঘ স্থানান্তর করতে পারে না। তাহলে এই টিকটিকি কিভাবে এই আবাসস্থলে বেঁচে থাকতে সক্ষম হল? বিদেশি এখানে মৃত শিখা জুজানিবের মতো একটি নদী একসময় তার তীর ধরে প্রবাহিত হত। শত শত বছর আগে গিরগিটির মতো প্রাণীরা মরুভূমির গভীরে প্রবেশ করত, ধীরে ধীরে নদীর তলদেশে আক্রমণ করত।
এবং জল সরবরাহ বন্ধ করে দিত। এই প্রক্রিয়াটি এত ধীর ছিল যে প্রাণীদের নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার সময় ছিল, যেমন অ্যাকোয়া গিরগিটি একসময়ের সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণীজগতের একমাত্র সাক্ষী একটি দীর্ঘমৃত বাবলা গাছ। তাদের মধ্যে কিছু ৫০০ বছরেরও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। স্তন্যপায়ী প্রাণীদের এত দীর্ঘ অভিযোজনের প্রয়োজন ছিল না। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার তাদের ক্ষমতা তাদের মরুভূমিকে আরও দ্রুত জয় করতে সক্ষম করেছিল। শিয়াল জোড়া শীঘ্রই উপকূলে পৌঁছাবে। ক্লারিসা এদিকে এখনও জলের সন্ধান করছে। ছোট্ট মায়া ইতিমধ্যে ক্লান্ত হয়ে পড়েছে। দলটিকে থামাতে হবে। প্রাণীরা তাদের শক্তির সীমায় পৌঁছে যাচ্ছে। ক্লারিসা তার মেয়ের জন্য কম এবং কম দুধ উৎপাদন করতে পারে। মায়া ডুবে যাওয়ার সাথে সাথে হঠাৎ একটি হইচই তার হাঁটু, কিন্তু ক্লারিসা তার সন্তানদের এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। এটি তাদের একমাত্র সুযোগ। সঙ্গীত বিদেশি ক্লারিসার জ্ঞানের কারণে তারা অবশেষে পৌঁছায়। এমনকি যখন খুব তৃষ্ণার্ত প্রাপ্তবয়স্ক হাতিরা দিনে ১০০ লিটার জলে যেতে পারে, তখনও পান করার জন্য কিছু আছে। তাই মরুভূমিতে থাকা কয়েকটি জলাশয় পূর্ণ থাকে। পরবর্তী ধুলো স্নান হাতির ত্বককে অক্লান্ত সূর্য থেকে রক্ষা করে। খাদ্যের পরবর্তী উৎসে যাওয়ার জন্য যাত্রা দীর্ঘ। পরের দিন সকালে ক্লারিসা এগিয়ে যাবে। শিয়াল অবশেষে সমুদ্রে পৌঁছেছে এবং উপকূল বরাবর দক্ষিণ দিকে চলে গেছে। বাদামি পশমের সিলের নতুন প্রজন্ম সবেমাত্র আসছে। অনেক মাতৃ প্রাণী প্রচণ্ড গর্ভবতী। এই তরুণী মা যেতে চাননি। মা অবিলম্বে তার সন্তানদের পৃথিবীতে স্বাগত জানা। প্রতিটি কণ্ঠস্বর এবং গন্ধ আঙুলের ছাপের মতো অনন্য। আচারটি মা এবং কুকুরছানার মধ্যে একটি অটুট বন্ধন তৈরি করে। সঙ্গীত জন্মের পরপরই কুকুরছানাটিকে দুধ খাওয়াতে হয়। নবজাতকটি একটু আনাড়ি। তরুণী মা একা নন, হাজার হাজার অন্যান্য স্ত্রীরাও জন্ম দিয়েছে। উপনিবেশে স্থানটি একটি প্রিমিয়ামে রয়েছে। বিদেশি শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। করতালি বিপদ কমাতে সিলরা একটি কিন্ডারগার্টেন আয়োজন করে। অনেক মা প্রাণী তাদের নবজাতক ছানাগুলিকে এখানে রেখে যায়। নার্সারিটি কেবল ছোট ছানাগুলিকে সুরক্ষা দেয় না, বরং পরে তাদের খুঁজে পাওয়াও সহজ করে তোলে। বিদেশিদের প্রতিদিন শিকারে যেতে হয় যাতে নিশ্চিত করা যায় যে তাদের দুধ বাচ্চাদের জন্য যথেষ্ট পুষ্টিকর। কিন্তু কিন্ডারগার্টেনের স্থান নির্বাচন করার সময় তারা জোয়ারের কথা ভুলে যায়। ছানাগুলি ঢেউয়ের আক্রমণের বিরুদ্ধে মরিয়া হয়ে লড়াই করে। শিশুটিকে অন্যান্য নবজাতক সিলের সাথে সমুদ্রে ভেসে যায়। সিলের ছানাগুলি সাঁতার কাটতে পারে, কিন্তু তাদের প্রাপ্তবয়স্ক প্রাণীদের চর্বির প্রতিরক্ষামূলক স্তর থাকে না। ছানাটি বেঁচে থাকার জন্য লড়াই করে। আরেকটি ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে যুদ্ধে হেরে যায়। কয়েক মিনিটের মধ্যেই ছানাগুলি এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে তারা আর মাথা জলের উপরে রাখতে পারে না এবং ডুবিয়ে দিতে পারে না। এই নবজাতক ছানাটি এখনও লোহার ইচ্ছাশক্তি নিয়ে বেঁচে আছে। এটি তীরে যাওয়ার পথে লড়াই করে। পরের দিন সকালে প্রকাশ পায় যে সমুদ্রের দ্বারা সিল করা ছানাগুলির জন্য কতটা বড় বিপদ তৈরি হয়েছে। তীরটি জোয়ারের জলে ভেসে যাওয়া ছোট ছোট মৃতদেহে পূর্ণ। সঙ্গীত ধন্যবাদ সঙ্গীত হাওয়াই থেকে আসা শিয়ালরা এই জোড়াটি শত শত কিলোমিটার ভ্রমণ করেছে। শুষ্ক উপত্যকা। সঙ্গীত সিল উপনিবেশ এখন তাদের খাবারের একমাত্র সুযোগ। শিয়ালরা তাদের জন্য বেছে নেয় মৃতদেহ খাওয়া। অস্বাভাবিক কিছু নয়। তারা আগামী সপ্তাহগুলি সিল উপনিবেশে কাটাবে, যখন ছানাগুলি স্থায়ীভাবে সাঁতার কাটতে যথেষ্ট বয়স্ক হবে এবং এইভাবে খাবারের সরবরাহ শেষ হয়ে যাবে। শিয়ালরা জুজানিন উপত্যকায় ফিরে আসবে। কেবল শিয়ালরাই এত দীর্ঘ পথ পাড়ি দেয় না। হাওয়াইয়ের অন্যান্য বাসিন্দাদেরও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। মরুভূমির গভীরে লুকিয়ে থাকা একটি মরুদ্যান। পশুদের জন্য ঘর। নামিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলের উৎস। এটি মরুভূমির মাঝখানে পান্নার মতো অবস্থিত। আলগা গাছপালার একটি পাতলা ব্যান্ড। জলের গর্ত। কাকড়া এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যা দর্শনার্থী হতে পারে। কিংবদন্তি মরুভূমির সিংহ। তাদের মধ্যে ৫-০টি অবশিষ্ট থাকতে পারে অথবা মাত্র ২-০টি থাকতে পারে। মরুভূমির সিংহ এতটাই অবিশ্বাস্যভাবে বিরল যে বিজ্ঞানীরা তাদের ট্রান্সমিটার কলার লাগিয়েছেন যাতে বটবিড়ালদের পর্যবেক্ষণ এবং সুরক্ষা করা যায়। দুটি স্ত্রী তাদের বাচ্চাদের সাথে তলদেশে অবস্থান নিয়েছে। অভিজ্ঞ শিকারীরা জানে যে এটি কেবল একটি দেখার এবং অপেক্ষা করার ব্যাপার, কিন্তু সিংহরা ক্লান্ত। তারা
সপ্তাহের পর সপ্তাহ ধরে কিছু খায়নি, মায়েরা পুরো দিন ধরে পরিযায়ী প্রাণীদের আগমনের জন্য ওজনে ভরে শুয়ে আছে এবং প্রকৃতপক্ষে অনেক প্রাণী এখানে আসছে এই উট পাখির মতো, তাদের সকলেরই জরুরিভাবে জলের প্রয়োজন। সঙ্গীত অরিক্সের সংখ্যা লক্ষণীয়ভাবে কমে গেছে। কিছু 1-0 দিনেরও বেশি সময় ধরে চলার পর মূল কলামের থেকে অনেক পিছিয়ে আছে। প্রথম প্রাণী অবশেষে সাবধানে উৎসে পৌঁছেছে, তারা খাড়া তীরের কাছে পৌঁছেছে। তারা নরম মাটিতে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কাক লুকাও, আবার অ্যালার্ম বাজাও। সিংহীর ধৈর্যের ফল পাওয়া গেছে। তারা একজনকে ধরে ফেলেছে। একটি সিংহী অরিক্সকে মাটিতে আটকে রাখে। শিকারী সিংহী হরিণের সাথে লড়াই করে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে। সে তার শাবকদের পেতে নিজেকে ঝোপের দিকে টেনে নিয়ে যায়। অন্য সিংহী উপসাগরে বিরক্তিকর কাকদের রাখে। ভাগ্যক্রমে শিকারীর জন্য শাবকরা পরিস্থিতি দ্রুত বুঝতে পারে, তারা কিছু তাজা খাবারের জন্য দাঁত পেতে খুব কমই অপেক্ষা করতে পারে। এখানে সমস্ত প্রাণী বেঁচে থাকার জন্য লড়াই করছে। সিংহীরা এই রাউন্ডে জিতেছে, তাদের এখন পর্যাপ্ত খাবার আছে। আগামী কয়েক সপ্তাহ ধরে ক্লারিসা এবং তার পরিবার অবশেষে পার্শ্ববর্তী শুষ্ক নদী উপত্যকায় পৌঁছেছে। বিদেশি অভিজ্ঞ গরু সহজাতভাবেই জানুক যে খরার সময়ে এখানে কিছু মূল্যবান সবুজ শাকসবজি আছে যা ক্লান্ত প্রাণীদের খাওয়ানোর জন্য অবশেষে তাদের পেট ভরাতে পারে। বিদেশি হাতির বাচ্চার চেহারা স্বর্গে। মায়া নবজাতক সিলের ছানাটি এত খুশি নয়, দুর্ঘটনাজনিত প্রায় প্রাণঘাতী স্নান অনেক আগেই ভুলে গেছে, কিন্তু তার মা কোথায়? সঙ্গীত সে এখনও শিকার থেকে ফিরে আসেনি। হাতালি মায়ের কণ্ঠস্বর ছিল না। কুকুরছানাটি অবশ্যই এখানে স্বাগত নয়। শীঘ্রই তাপ বাচ্চা সিলকে বিরক্ত করতে শুরু করে, যার জরুরিভাবে দুধ খাওয়ানো প্রয়োজন। ক্লান্ত হয়ে পড়ে হাতালি। বিদেশি দুপুর মা সমুদ্র থেকে ফিরে আসে। সে তার ছানাটিকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু এটি কিন্ডারগার্টেনে নেই। কুকুরছানাটি এখনও তার মাকে খুঁজছে, কিন্তু কোথায়? দেখতে হবে। উপনিবেশটি খুব বড়। তারপর কুকুরছানাটি মনে করে যে সে তার মাকে ডাকছে। হ্যাঁ, এবার ঠিক আছে কি? সঙ্গীত অবশেষে মা এবং কুকুরছানা পুনরায় মিলিত হয়। সঙ্গীত উপকূল থেকে একটি শক্তিশালী বাতাস বইছে এবং পশ্চাৎভূমিতে বালির ঝড় তৈরি হয়। তারা নদীর উপত্যকায় পৌঁছেছে, যেখানে ক্লারিসা এবং পরিবার খুঁজে পেয়েছে খাদ্য এবং আশ্রয়স্থল। বালির ঝড় এই ধরনের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ক্লারিসার মতো অভিজ্ঞ হাতি গরু জানেন এর অর্থ কী। বৃষ্টিপাতের সাথে সাথে শুষ্ক নদীর উপত্যকাগুলি প্রচণ্ড স্রোতে পরিণত হবে, যা তাদের পথে থাকা সমস্ত কিছুকে ধুয়ে ফেলবে। হাতি পরিবারের জন্য আসন্ন বিপদ। আবার সরে যাওয়ার সময়। এখন সবচেয়ে নিরাপদ জায়গা উপত্যকার বাইরে। ক্লারিসার কথা কতটা সঠিক ছিল তা পরের দিন দেখা যায়। শুষ্ক নদী উপত্যকায় জল মরুভূমিতে 100 কিলোমিটার প্রবেশ করেছে মাত্র 100 বছর বা তারও বেশি সময় পরে। বৃষ্টিপাত যথেষ্ট শক্তিশালী হয় যাতে বন্যার ঢেউ সমুদ্রে পৌঁছাতে পারে। মাত্র কয়েক দিন পরেই প্রথম সবুজ অঙ্কুর শুষ্ক নদীর উপত্যকার রূপান্তর শুরু করে। সঙ্গীত জুয়ানব ভি প্রথম নির্বাসিতদের ফিরে আসার সাথে সাথে গলি 2 নতুন জীবনে ভরে উঠছে। সঙ্গীত একটি প্রাণীর জন্য, তবে বৃষ্টি অনেক দেরিতে এসেছিল। একটি কাজ থামাও। প্রথম ফোঁটা পড়ার আগেই ক্ষুধার তাড়নায় মারা যায়। শীগালরা উপত্যকার ধারে তার মৃতদেহ খুঁজে পায়। সঙ্গীত শীগালরা সন্ধ্যা পর্যন্ত দেহের কাছে আসে না এবং এইভাবে জীবনের বৃত্তটি পরের দিন সকালে উপত্যকা জুড়ে দীর্ঘ অশ্রুত ডাক প্রতিধ্বনিত হয়। ক্লারিসা ফিরে এসেছে, তার পরিবার বন্যা থেকে বেঁচে গেছে। অক্ষত মায়া 2 অবশেষে সমৃদ্ধ হচ্ছে নতুন সবুজায়িত জুয়ানব উপত্যকাটি দৃষ্টিগোচর হয়। সঙ্গীত ক্লারিসার পরিবার আবার বাড়িতে এসেছে। জ্যাপি তার বাবার জিন প্রেরণ করবে এক টাস্ক এবং তাদের সাথে তার শক্তি এবং বুদ্ধিমত্তা। ক্লারিসা তার বাচ্চার সাথে গর্ভবতী আলফা গরু প্রতিটি নতুন প্রজন্মকে মরুভূমির হাতির গোপন রহস্যে প্ররোচিত করবে। এটি তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। হাওয়াই নদী উপত্যকা সম্ভবত নামিবিয়ার শেষ আসল মরুভূমি, যেখানে প্রাণীজগতের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা মরুভূমির হাতির বাড়িতে চরম জীবনযাপন করতে পারে।